আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সমুদ্রে কি কি প্রাণী আছে, তাহলে কিছু মাছ ও কিছু প্রাণীর কথা আপনার মাথায় আসবে, কিন্তু আপনি জানলে অবাক হবেন সমুদ্রে কি কি প্রাণী আছে সেই ব্যাপারে বিজ্ঞানীরা বা আমরা যা যা জানি সেটি মাত্র 5%। কারণ সমুদ্রের গভীর তলদেশে এমন সব দানব আকৃতির ভয়ঙ্কর প্রাণী আছে যারা না কখনো সমুদ্রের উপরের দিকে আসে, না সেই তলদেশ পর্যন্ত বিজ্ঞানীরা কখনো পৌঁছাতে পারে। তাই সেই প্রাণীগুলো আজও আমাদের অজানাই রয়ে গেছে। কিন্তু কেমন হবে যদি গভীর সমুদ্রের তলদেশে থাকা শত শত বছর পুরনো দানব আকৃতির প্রাণীগুলো হঠাৎ সাগর থেকে উপরে উঠে আসে? তখন যে তাণ্ডবলীলা শুরু হবে তা কি আপনি কল্পনা করতে পারছেন? সেই প্রাণীগুলোর শরীরে থাকা শত বছর পুরনো ভয়ঙ্কর সব ভাইরাসগুলো যখন পৃথিবীতে ছড়াবে তখন পুরো পৃথিবীর কি হাল হবে বুঝতে পারছেন? তো এমনই এক রহস্যময় পরিস্থিতি নিয়েই আজকের এই মুভিটি। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা নরওয়ের একটা ফিয়র্ড দেখতে পাই যার নাম সগনি ফিয়র্ড। এটা বিশ্বের সবচেয়ে গভীরতম ফিয়র্ড। আসলে হিমালয়ের বরফ গলা পানির প্রবল স্রোতের কারণে পাহাড়ের বুকে যে গভীর জলাশয় তৈরি হয় সেটাকেই ফিয়র্ড বলে। তো দুইজন ট্যুরিস্ট এই ফিয়র্ডে স্পিড বোট চালাতে এসেছে এবং খুব এনজয় করতেছে। এভাবেই রহস্যজনকভাবে টুরিস্টগুলো পানির নিচে থাকা কোনো এক প্রাণীর হামলায় আহত হয়ে মারা যায়। আর সিন চলে আসে আরেকটা মেয়ের কাছে যে সাগরের তলদেশে যাচ্ছে, নাম ইয়োহানি। সে সাগরের নিচে থাকা তার হাইড্রোফোনটা চেক করতে নেমেছে। হাইড্রোফোন হচ্ছে এক প্রকার মাইক্রোফোন যা পানির নিচে শব্দ রেকর্ড করার জন্য ইউজ করা হয়। ইয়োহানি তার হাইড্রোফোনটা তুলে নিয়ে পানির উপরে ওঠে আর সিন চলে আসে একটা সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউটে। ইয়োহানি এখানে ঢুকতেছে মানে সে একজন সামুদ্রিক প্রাণী গবেষক। তো ইয়োহানি তার রেকর্ড করা অডিওটা কানে হেডফোন দিয়ে শুনতেছে। জানিয়ে রাখি, প্রতিদিন সাগরের তলদেশের আওয়াজ বা সাউন্ড শুনে সাগরে থাকা প্রাণীদের ভালো মন্দ পরিস্থিতি অনুমান বা বিশ্লেষণ করাই ইয়োহানির কাজ। তো ইয়োহানির রেকর্ড আজকে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতেছে যা সে নর্মালি কখনো শোনে না। ইয়োহানি ভেবে পাচ্ছে না এটা কিসের আওয়াজ। এমন সময় ইয়োহানির বস লার্সেন ফোন করে বলে, তোমাকে একটা জরুরি তদন্তে যেতে হবে। ইয়োহানি বলে, কিসের তদন্ত বস? বস বলে, পশ্চিম উপকূলে একটা মাছের ফার্মে এমন কিছু প্রযুক্তি ইউজ করা হচ্ছে যা মনে হচ্ছে সাগরের প্রাণীদের ক্ষতি করছে। ইয়োহানি বলে, পশ্চিম উপকূলের ঠিক কোথায়? বস বলে, ভাংসনেসে। জায়গাটার নাম শুনতে ইয়োহানি চমকে ওঠেও বলে, বস আপনি তো জানেন এই এলাকাতে যাওয়া আমার জন্য নিষিদ্ধ করা আছে। বস বলে, সেখানকার মাছের ফার্ম যে প্রযুক্তি ইউজ করতেছে সেটা সোনিক লাইস প্রযুক্তি, যা তোমার নিজেরই আবিষ্কার করা। ইয়োহানি বলে, কিন্তু আমি তো সেই প্রযুক্তি পুরোপুরি বিক্রি করে দিয়েছি, এরপর সেটার সাথে আমার তো আর কোনো সম্পর্ক নেই। বস বলে, কেউ একজন সাগরের একটা ভিডিও পাঠিয়েছে, তোমাকে পাঠাচ্ছি, সেটা একবার দেখো। এই বলে বস সেই ভিডিওটা পাঠালে ইয়োহানি ভিডিওতে দেখে সাগরের মাছ পানিতে থাকতে না পেরে ছিটকে ছিটকে উপরে উঠে আসতেছে। আর সেটা তিনজন ফ্রেন্ড ভিডিও করে সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়েছে, কারণ তাদের দাবি এসব সেই মাছের ফার্মে ইউজ করা প্রযুক্তির কারণেই হচ্ছে। তাই সেই মাছের ফার্মে যেন তদন্ত করা হয় এবং অ্যাকশন নেওয়া হয়। ভিডিওটি দেখে এবার ইয়োহানি সেখানে যেতে রাজি হয় ও সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সিন চলে আসে সগনে ফিয়র্ডের উপরে। ফিয়র্ড কি সেটা ভিডিওর শুরুতেই বুঝালাম না? তো নরওয়ের এমন ফিয়র্ডগুলোর পানিতেই নেট দিয়ে ঘিরে স্যামন নামের এক প্রকার দামি মাছের চাষ করা হয়, আর এগুলোকেই মাছের ফার্ম বলে। এই মাছ চাষ করতে প্রচুর পরিমাণে অর্থ এবং দামি সব প্রযুক্তির প্রয়োজন পড়ে, তাই এগুলো কেবলমাত্র বড় বড় বিজনেসম্যানেরাই করে থাকে। তো কিছু লোক একটা প্রাইভেট বিমানে করে এই ফিয়র্ডে থাকা মাছের ফার্মের দিকে আসতেছে। সিন বিমানের ভিতরে আসলে আমরা ভিতরে সেই মাছের ফার্মের মালিক মিস্টার জস্টেইন এবং একজন জাপানি ইনভেস্টরকে দেখতে পাই। ঘটনা হলো, জাপানি এই লোকটা প্রতি বছর জস্টেইনের ফার্ম থেকে বিশাল অ্যামাউন্টে স্যামন মাছ জাপানে ইম্পোর্ট করতে চাচ্ছে। তবে শর্ত হলো এই ফার্মের মাছগুলো অবশ্যই বেস্ট কোয়ালিটির হতে হবে, তবেই সে চুক্তিটা করবে। তাই ফার্মের মালিক জস্টেইন ইনভেস্টরকে তার ফার্মটা সশরীরে দেখানোর জন্যই নিয়ে আসতেছে। তো জস্টেইন ইনভেস্টরকে তার ফার্মের টেকনিক্যাল রুমে নিয়ে এসে বলে, এটা আমাদের সোনিক লাইস প্রযুক্তি
প্রযুক্তির মনিটরিং রুম। সোনিক লাইস আমাদের তৈরি করা এমন একটা প্রযুক্তি যা পানিতে শব্দ তরঙ্গ সৃষ্টির মাধ্যমে মাছের শরীর থেকে উকুনের মতো পরজীবীগুলোকে তাড়ায় ও আমাদের মাছগুলোর স্বাস্থ্য এবং কোয়ালিটি একদম নাম্বার 1 গ্রেডে রাখে। এ হচ্ছে গিয়র্ক, আমাদের চিফ টেকনিশিয়ান। গিয়র্ক, ওনাকে আমাদের সোনিক লাইস প্রযুক্তি কিভাবে কাজ করে তার ভিডিওটা দেখাও তো। গিয়র্ক তখন একটা ভিডিও প্লে করে যেটাতে এদের তৈরি করা সোনিক লাইস প্রযুক্তি কিভাবে পানির নিচে শব্দ তরঙ্গ তৈরির মাধ্যমে মাছের শরীর থেকে পরজীবী তাড়ায় তা খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। সেন ইয়োহানির কাছে আসলে দেখি সে অলরেডি সগনেফিওর্ডের কাছে পৌঁছে গেছে। তবে মাছের ফার্মে আসার আগে এরিক নামের কাকে যেন ফোন করতেছে, বাট ফোন বন্ধ। সিন আবার ফার্মের টেকনিক্যাল রুমে আসে। নতুন একটা ছেলে ভিতরে ঢুকতেই জস্টেইন বলে, এ হচ্ছে এরিক, আমাদের সোনিক লাইস প্রযুক্তির মূল কারিগর। এবার বুঝতে পারে ইয়োহানি এই এরিককেই ফোন করছিল। তো ইনভেস্টরের অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, শুনেছি সোনিক লাইস প্রযুক্তি নাকি মাছের জন্য এবং সমুদ্রের অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর। তখন এরিক বলে, সেটা নির্ভর করে ফ্রিকোয়েন্সির উপর। যদি শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি বেশি হয় তবে সেটা ক্ষতিকর, কিন্তু আমাদের সফটওয়্যার অটোমেটিকভাবে সবসময় সঠিক ফ্রিকোয়েন্সি মেনটেন করে রাখে। যদি কখনো ফ্রিকোয়েন্সি বেড়েও যায় তো সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে। সিন কাট হয়ে ইয়োহানির কাছে আসলে দেখি সে এরিককে ফোনে না পেয়ে একাই মাছের ফার্ম এলাকাতে চলে এসেছে। এখানে আসতেই জেনিয়া নামের একটা মহিলা পুলিশ ইয়োহানিকে দেখে বলে ওঠে, আরে ইয়োহানি, কেমন আছো? এমন সময় জস্টেইনও এখানে আসলে বুঝতে পারি এই মহিলা পুলিশটি আসলে জস্টেইনেরই বউ। আর হ্যাঁ, জেনিয়া জস্টেইন এরা দুজনেই ইয়োহানিকে চেনে, কারণ ওই যে শুরুতেই শুনেছিলাম না সোনিক লাইস এটা আসলে ইয়োহানির তৈরি প্রযুক্তি, বাট সে এটা বহু বছর আগে বিক্রি করে দিয়েছিল। তো সেটা আসলে জস্টেইনের কাছেই বিক্রি করেছিল, আর সেই সূত্রেই এদের সাথে পরিচয়। এখানে জস্টেইনের মেয়ে মারিয়াও আছে, সেও ইয়োহানিকে চেনে। তো মারিয়া ইয়োহানির সাথে হাই হ্যালো করেই তাড়াহুড়ো করে তার দুই বন্ধুর সাথে সাগরে ঘুরতে যায়। সেখানে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি ওই যে 3 জন ফ্রেন্ড মাছের ফার্মের বিরুদ্ধে একটা ভিডিও করে সেটা সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়েছিল না, সেটা আসলে এরাই পাঠিয়েছিল। মানে মারিয়া স্বয়ং নিজেই গোপনে তার বাবার বিরুদ্ধে এটা করেছে, কারণ মারিয়া প্রকৃতি, সমুদ্র এগুলোকে খুব ভালোবাসে। তো পরের দিন এরিক মাছের ফার্মে সোনিক লাইসের একটা মডিউল পানিতে ডুবায়, আর ওদিকে কন্ট্রোল রুমে বারবার অ্যালার্ট দেয় যে শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়েছে, সেটা কমাতে হবে। গিয়র্ক ফ্রিকোয়েন্সি না কমিয়ে বরং অ্যালার্টটাই একেবারে অফ করে দেয়। একটু পর ইয়োহানি মাছ ফার্মের টেকনিক্যাল রুমে চলে আসে ও এরিককে জানায় যে সে এই মাছের ফার্মের তদন্ত করার দায়িত্ব পেয়েছে। এরিক তখন তদন্তের স্বার্থে ইয়োহানিকে এখানে থাকতে দেয়, যাতে সে এখানে থেকে টেকনিক্যাল বিষয়গুলো তদন্ত করতে পারে। সিন পরের দিন একটা মিটিং রুমে আসলে দেখি জস্টিন সেই জাপানি ইনভেস্টরের সাথে মিটিং করতেছে। তো ইনভেস্টর এই শর্তে ডিল করতে রাজি হয় যে সোনিক লাইস প্রযুক্তি মাছের কোনো ক্ষতি করবে না এবং হাই কোয়ালিটির মাছ প্রডিউস করবে। জস্টিন ডিলটা পেয়ে তো মহা খুশি হয়ে যায় ও বলে, আপনি একদম টেনশন করবেন না, যত টন স্যামন মাছ আপনি চান আমি আপনাকে একদম হাই কোয়ালিটির মাছ প্রডিউস করব। পরের দিন সকালবেলায় ইয়োহানি সোনিক লাইস মাছের ক্ষতি করছে কিনা সেটা পরীক্ষা করার জন্য মাছের ফার্ম থেকে একটা মাছ তোলে। এরপর সেটা পরীক্ষা করলে দেখে মাছের হার্টবিট অতিরিক্ত লেভেলে বেশি, সম্ভবত এটা সোনিক লাইসের ফ্রিকোয়েন্সির কারণে। ব্যাপারটা কনফার্ম হওয়ার জন্য ইয়োহানি মাছের হৃৎপিণ্ডটা বের করে সেটাতে সোনিক লাইসের ঠিক সেই ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ প্রয়োগ করে যা মাছের ফার্মে করা হচ্ছে। তখন ওদিকে সিন পানির নিচে থাকা সোনিক লাইসের মডিউলের কাছে আসলে দেখি মডিউলের ভাইব্রেশনের টানে কি যেন একটা ছুটে এসে মডিউলের ভিতরে ঢ্যাপ করে ঢুকে গেল। এটার ফলে মডিউলটা কাজ করা বন্ধ করে দিলে এরিক মডিউলটা মেরামত করার জন্য উপরে তোলে। এরপর সেটার ভিতরে হাত দিলে অজানা এক প্রকার প্রাণী বেরিয়ে আসে। তো এই প্রাণীটি একদমই অজানা, এমনকি বিজ্ঞানীরাও এটাকে চেনে না। ইয়োহানি লক্ষ্য করে প্রাণীটির শরীর থেকে এক প্রকার লাভা বের হচ্ছে যা আলোর মতো জলজল করে জ্বলতেছে। ইয়োহানি তো রীতিমতো অবাক। তখন ইয়োহানি বলে, মনে হচ্ছে এটা সাগরের তলদেশের কোনো এক প্রাণীর শরীরে থাকা উকুনের মতো পরজীবী। এখন প্রসঙ্গ, পরজীবী যদি এত বড় হয় তাহলে কল্পনা করো সেই প্রাণীটা তাহলে কত বড় হবে। তো এরিক খেয়াল করে ইয়োহানির গালে এই লাভার মতো জিনিসটা একটু লেগেছে। এরিক সেটা বললে ইয়োহানি হাত দিয়ে সেটা মুছে ফেলে, কিন্তু গোসল করতে আসলে দেখে সেই লাভার প্রভাবে তার শরীর থেকে রক্তের মতো কি যেন বেরিয়ে পড়তেছে। এটা দেখে ইয়োহানি তো রীতিমতো অবাক হয়ে যায়। তখন দেখানো হয় সেই প্রাণীটির শরীর থেকেও অদ্ভুতভাবে এমন রক্তের মতো কি যেন ঝরতেছে। সিন কাট হয়। মুভির শুরুতেই দুইটি ছেলে স্পিডবোট নিয়ে মজা করার সময় স্পিডবোট সহ ফিওর্ডে ডুবে গিয়েছিল না, তো সেই স্পিডবোটটা ভাঙা অবস্থায় ভেসে উঠেছে। এটা দেখে পুলিশ বুঝতে পারে নিশ্চয়ই এখানে কেউ ডুবেছে, তাই পুলিশ টিম মৃত্যু ব্যক্তিদেরকে খোঁজার জন্য পানির নিচে ডুবুরি পাঠাবে। কিন্তু ইয়োহানি যেহেতু এই ব্যাপারে সবচেয়ে বেশি দক্ষ, তাই নিখোঁজ ব্যক্তিদেরকে খুঁজতেই ইয়োহানিকেই পানির নিচে পাঠানো হয়।
তো ইউহানি মৃত একটা বডি দেখতে পায় আর সিন কাট হলে দেখি বডিটা তুলে মাছ ফার্মের একটা রুমে আনা হয়েছে। মহিলা পুলিশ জেনিয়া বলতেছে লোকটির এই হাল কি করে হলো। এটা শুনে ইউহানি বলে এরিক এখানকার সকল লাইট অফ করো তো। এরিক সব লাইট অফ করলে ইউহানি এবার যেই না ডেড বডিটাতে পানি ঢেলে দেয়, ব্যাস ডেড বডিতে লেগে থাকা লাভাগুলো আলোর মতো জ্বলে ওঠে। এটা দেখে জেনিয়া তো রীতিমতো শক। ইউহানি বলে এগুলো এক প্রকার বিষাক্ত লাভা। জেনিয়া বলে এগুলো কোথা থেকে আসলো। ইউহানি বলে গভীর সমুদ্রের তলদেশে থাকা কোনো প্রাণী থেকে এসেছে। আর ডেড বডিতে এত পরিমাণে লাভা দেখে বোঝা যাচ্ছে প্রাণীটা বিশাল বড় ছিল। সিন কাঠ হয়ে সমুদ্র তীরে আসতে দেখি সমুদ্রের কাঁকড়াগুলো সমুদ্রে থাকতে না পেরে এভাবে ঝাঁকে ঝাঁকে উপরে উঠে আসতেছে। এদিকে রাতে এরিক সোনিক লাইস মডিউলটা আবার পানিতে নামালে একটুর মাঝে মাছের পুরো ফার্মটা কাঁপতে শুরু করে। কেন এমনটা হলো এরিক সেটা নিয়েই ভাবছে। তার মাঝে আবার ফার্মের মাছগুলো এভাবে ছটফট করতে শুরু করে। ওদিকে ইউহানি ঘুমাচ্ছিল, হঠাৎ আটকে ওঠে। এরপর ফিল করে কিছু একটা তার শরীরে বিড়বিড় করছে। ইউহানি তখন ধীরে ধীরে শরীরে থাকা চাদরটা উপরে তুলে সিন সকালবেলা সগ্নে ফিওর্ডে আসতে দেখি একদল টুরিস্ট কায়াকিং করতে এসেছে। হ্যাঁ, নৌকার মতো এই জিনিসগুলো চালানোকেই কায়াকিং বলে। তো একজন এভাবেই স্টান্ট করে দেখালে বাকিরা সাবাসী দেয় ও বাকিরাও করে দেখাতে শুরু করে। সবাই করে দেখিয়েছে, এবার এই আন্টিটির পালা। বাট আন্টি এটা কোনোদিন করেনি, তাই প্রচুর ভয় পাচ্ছে। বাকিরা বলে আরে অনেক সহজ, নাও শুরু করো। এই বলে সবাই চিল্লিয়ে উৎসাহ দিতে থাকলে আন্টিটি প্রেসারে পড়ে দুম করে পানিতে ডুব দেয়। এরপর মহিলাটিকে বাঁচানোর জন্য বাকি সবাই এগিয়ে আসতে থাকলে পানির নিচ থেকে বিশাল বড় দানব আকৃতির যেন বেরিয়ে আসে ও সবাইকে তলিয়ে নেয়। ওদিকে ইউহানি মাছের ফার্ম থেকে বহু দূরে গিয়ে সাগরের তলদেশে হাইড্রোফোন লাগিয়ে সাউন্ড শুনতেছে। উদ্দেশ্য এটা যে মাছের ফার্মের সোনিক লাইসের তরঙ্গ সাগরের এত দূর পর্যন্ত আসতেছে কিনা, যদি আসে তো কত ফ্রিকোয়েন্সিতে আসতেছে। হঠাৎ সাগরের তলদেশে কি যেন একটা আওয়াজ শুনে ইউহানি ভয় পেয়ে যায়। ইউহানি সাথে সাথে রুমে ফিরে তার ল্যাপটপে একটু আগে রেকর্ড করা সাউন্ডগুলো অ্যানালাইসিস করলে তো রীতিমতো শক। এই মাছের ফার্ম থেকে ছড়ানো সোনিক লাইসের ফ্রিকোয়েন্সি বহু দূরে থাকা সাগরের তলদেশ পর্যন্ত পৌঁছাচ্ছে। এমনকি সেই ফ্রিকোয়েন্সি নিরাপদ ফ্রিকোয়েন্সির থেকেও অনেক হাই লেভেলে, যা সাগরের তলদেশে থাকা প্রাণীদের জন্য বিশাল ক্ষতিকর। ইউহানির সাথে সাথে এটা এরিককে জানালে এরিক তো রীতিমতো শক খেয়ে যায়। কারণ ফ্রিকোয়েন্সি হাই হলে তো তার সফটওয়্যার অটোমেটিক সেটা কমিয়ে দেওয়ার কথা এবং বারবার অ্যালার্ট দেওয়ার কথা। তাই এরিক তাড়াহুড়ো করে টেকনিক্যাল রুমে এসে দেখে গিয়র্গ মারাত্মক লেভেলে হাই ফ্রিকোয়েন্সি সেট করে দিয়েছে এবং অ্যালার্ট অফ করে রেখেছে। এটা দেখে আরেক তার বস জস্টিনকে ফোন করে বলে আপনি কি গিয়র্গকে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিতে বলেছেন এবং অ্যালার্ট অফ করতে বলেছেন। জস্টিন কোনো কথা বলে না। এরিক রেগে মেগে বলে আমার আড়ালে কতদিন থেকে এসব চলছে। জস্টিন বলে ভাই প্লিজ একটু শান্ত হও ও বোঝার চেষ্টা করো। ইনভেস্টররা একদম ফ্রেশ সেমন ডিমান্ড করেছে, তাই আর মাত্র কয়টা দিন এমনটা থাক, তারপর আবার আগের মতো করে দিব। আমি এখন ইনভেস্টরদের সাথে ডিলটা সাইন করতেছি। ডিলটা সাইন করতে পারলে তুমিও বড়লোক হয়ে যাবে। এরিক হেসে দিয়ে বলে তুমি কত বড় ভুল করতে যাচ্ছ তোমার আইডিয়াও নেই। এই বলে এরিক ফোনটা রেখে দিয়ে রাগে ছটফট করতে থাকে। সিন জস্টিনের কাছে আসলে দেখি একটা রেস্টুরেন্টের মাঝে ইনভেস্টরদের সাথে ডিল সাইনের কার্যক্রম চলতেছে। জানিয়ে রাখি এই রেস্টুরেন্টটা আসলে সাগরের পানির নিচে গ্লাসে ঘেরা একটা রেস্টুরেন্ট। তো এখানে থাকা একটা পিচ্চি একা সাগরের নিচের দৃশ্যগুলো দেখছিল। হঠাৎ সাগরের নিচে এই ডেড বডিটা দেখে চিল্লিয়ে ওঠে। তখন তো এরিক গিয়র্গকে সিস্টেম বন্ধ করতে বললে গিয়র্গ রুখে দাঁড়িয়ে বলে বসের অনুমতি ছাড়া আমি কিছুতেই বন্ধ করব না। এই বলে গিয়র্গ বসকে ডাকে। বস এসে বলে এখানে কি হচ্ছে। গিয়র্গ বলে এরিক সিস্টেম বন্ধ করতে চাচ্ছে। বস রেগে মেগে বলে এটা করার তোমার কোনো অধিকার নেই। ইউহানি বলে দেখেন স্যার, এটা শুধু স্যামন মাছেরই ক্ষতি করছে না, এটা পুরো সাগরের 12টা বাজাচ্ছে, তাও আবার সাগরের তলদেশ পর্যন্ত। জস্টিন রেগে মেগে বলে যাই বলো না কেন, আমি এটা কিছুতেই বন্ধ করছি না। সিন কাট হয়ে জস্টিনের মেয়ের কাছে আসে। আমরা দেখি সে তার 2 বন্ধুকে নিয়ে লুকিয়ে তার বাবার মাছের ফার্মের একটা সোনিক লাইস ডিভাইস নষ্ট করে দেওয়ার প্ল্যান করেছে। তো প্ল্যান মাফিক তার এক বন্ধুকে পানিতে নামিয়ে দেয়। নিজের চোখে
চোখের সামনে বন্ধুকে তলিয়ে যেতে দেখে মারিয়া হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকলে টেকনিক্যাল রুমে থাকা এরিক সেটা শুনে দূরবীনে চোখ লাগালে দেখে দূরে মাছের ফার্মের নিকটে কাউকে দেখা যাচ্ছে। জাস্টিন দূরবীনটা নিয়ে দেখে আরে এটা তো তারই মেয়ে মারিয়া। ব্যাস জাস্টিন তাড়াহুড়ো করে সেখানে যাওয়ার জন্য বের হলে পিছন পিছন এরিকও চলে যায়। এর মাঝেই টেকনিক্যাল রুম পুরোটা থরথর করে কাঁপতে শুরু করে ও সফটওয়্যারের ডেঞ্জার অ্যালার্ম বাজতে শুরু করে। এটা দেখে ইয়োহানি তাড়াহুড়ো করে সেখান থেকে বের হতে থাকে। এদিকে ততক্ষণে জাস্টিন ও এরিক মারিয়ার কাছে পৌঁছালে মারিয়া হাউমাউ করে কাঁদতে থাকে ও বলে বাবা আমার বন্ধু পানিতে গায়েব হয়ে গেছে। এর মাঝে সেখানে ইয়োহানিও পৌঁছায়। ঠিক তখনই পুরো এলাকাটা থরথর করে কাঁপতে শুরু করে। ইয়োহানি এরিককে বলে ওদেরকে তাড়াতাড়ি ভিতরে পাঠাও। এরিক তখন মারিয়া ও তার বন্ধুকে ভিতরে পাঠাতেই ফার্মের মাছগুলো পটাকার মতো ফেটে যেতে শুরু করে, যা দেখে জাস্টিনের হার্ট অ্যাটাক আসার অবস্থা হলে এরিক জাস্টিনকেও ভিতরে নিয়ে চলে যায়। তখন ইয়োহানি এখানে পুরো একা। সে সাগরের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছে। হঠাৎ তার পায়ের নিচে কি যেন একটা প্রাণীর স্রোত তৈরি করে চলে যায়। এরপর যা ঘটে তা বর্ণনা করার মতো না, তাই অরিজিনাল সিনে দেখতে থাকেন। তো ইয়োহানি দৌড়ে টেকনিক্যাল রুমে এসে বলে বিশাল সাইজের কি যেন একটা এদিকে ধেয়ে আসতেছে। মারিয়া বলে আমাদের সবার নীরব থাকা উচিত। তো সবাই একদম সাইলেন্টই আছে। হঠাৎ বাহিরে ভয়ঙ্কর একটা আওয়াজ হয়। ইয়োহানি তখন ধীরে ধীরে জানালায় এসে বাহিরে তাকালে দেখে যেই বিশাল প্রাণীটি হামলা করেছিল সেই প্রাণীর শরীরের কিছু পরজীবী ঘাটে ছিটকে পড়েছে। এরা ভয়ে কাঁপতে কাঁপতে সেগুলো দেখতেছে। ঠিক তখনই তো এরিক এদেরকে কন্ট্রোল রুমের দিকে পাঠিয়ে দেয় আর সেন্ট গিওর্গের কাছে আসে। তো পরিস্থিতি ভয়াবহ দেখে ভয়ে গিওর্গো এখান থেকে পালাতে শুরু করে। তো প্রাণীটি মারিয়াকে এভাবে ছো মেরে সাগরের দিকে নিয়ে গেলে মারিয়ার বাবা চিৎকার দিয়ে ওঠে। ইয়োহানি তখন মারিয়ার খোঁজে বাহিরে উকি মারতে যাবে। ঠিক তখনই প্রাণীটি চলে আসলে ইয়োহানি ভয়ে পিছন দিকে চলে আসে। এর মাঝেই প্রাণীটি ভিতরেই ঢুকে পড়ে ও তারপর এদিকে ইয়োহানি কোনো রকমের ছাদ ভেঙে নিচে পড়ে যান বাঁচায় আর ওদিকে গিওর্গো যান বাঁচাতে নির্জন একটা রুমে আসে। কিন্তু এখানে এসে দেখে এখানে মারিয়ার বন্ধুটা এভাবে মুমূর্ষু অবস্থায় বসে আছে। এরপর গিওর্গ ছেলেটির সাথে কথা বলার চেষ্টা করতেই ছেলেটি লুটে পড়ে যায় ও গিওর্গ ছেলেটির পিঠে বিশাল একটা পরজীবী দেখতে পায়। এরপর সিন চলে আসে ইয়োহানির কাছে। জাস্টিনের বউ জেনিয়ার কাছে আসলে বুঝতে পারি মাছের ফার্মে প্রাণীগুলো হামলা করার ব্যাপারে সে এখনো জানে না। তাই জেনিয়ার সাগরে একটা ফাঁকা স্পিড বোট একা চলতে দেখে অবাক হয়ে চেয়ে আছে। এমন সময় সেই বোট থেকে একটা পরজীবী বের হয়ে আসলে জেনিয়া রীতিমতো ভয় পেয়ে যায়। সিন আবার ইয়োহানির কাছে আসে। এরিক কোনো রকমের প্রাণীটির থেকে মুক্তি পেয়ে পালাতে শুরু করে। সিন তখন মারিয়ার কাছে আসে। ওই যে প্রাণীটা মারিয়াকে টেনে নিয়ে সাগরে চলে গিয়েছিল না, তো মারিয়া আসলে এখানে এভাবে ছিটকে পড়ে গেছে। তো হঠাৎ পিছনে ভয়ঙ্কর আওয়াজ শুনে মারিয়া উপরের দিকে তাকালে দেখে বিশাল সব প্রাণী যেন মেঘের মতো ধেয়ে আসতেছে।
এমন সময় মারিয়ার বাবা মারিয়াকে উদ্ধার করতে আসলে মারিয়া খুশি হয়ে যায়। সিন আবার মাছের ফার্মের এরিয়াতে আসে। তো প্রাণীগুলো প্রতিনিয়ত আরো ভয়ঙ্কর হয়ে উঠতেছে দেখে ইউহানি সোনিক্লাইস কন্ট্রোল রুমে এসে সকল ডিভাইস একেবারে বন্ধ করে দেওয়ার জন্য একটা কুড়াল নিয়েই এইলে। এবার পুরো সিস্টেম অফ হয়ে গেলে ইউহানি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ও বাহিরে কি অবস্থা তা দেখার জন্য বাহিরে তাকালে দূরে মারিয়াকে পানিতে ভেসে থাকতে দেখে। এটা দেখে ইউহানি দৌড় শুরু করে, বাট এর মাঝেই মারিয়া জ্ঞান হারিয়ে পানিতে তলিয়ে যেতে থাকে। তখন ইউহানি এসেই পানিতে ঝাঁপ দেয়। তো ইউহানি মারিয়াকে পানি থেকে উদ্ধার করে কন্ট্রোল রুমে নিয়ে আসে। এদিকে এরিক হেল্পের জন্য আকাশে ফ্লেয়ার গান শুট করলে দূর সাগরে থাকা জেনিয়া সেটা দেখে অবাক হয়, কারণ সেটা তাদের মাছের ফার্মের দিক থেকে আসতেছে। জেনিয়া এবার তাড়াহুড়ো করে ফার্মের দিকে রওনা দেয়। এদিকে জেনিয়া বাহিরে কি যেন দেখে অবাক হয়ে বেরিয়ে আসে। এরপর অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকালে আমরা দেখি তো প্রাণীগুলোর তাণ্ডব কিছুতেই থামছে না, বরং বেড়েই চলেছে। এখন এদের সাথে মোকাবিলা করার উপায় কি? এসব নিয়ে ভাবতে ভাবতে ইউহানি এরিককে বলে ওঠে, আচ্ছা তোমার কাছে কি আর এক্সট্রা কোনো মডিউল আছে? এরিক ওয়ার্কশপে থাকা একটা মডিউল বের করলে ইউহানি বলে, এটাতে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি সেট করো। প্রাণীগুলো যেহেতু মডিউলের শব্দগুলো ফলো করে এসেছে, তাই আমরা এই মডিউলের শব্দ ইউজ করেই প্রাণীগুলোকে ফার্ম থেকে কৌশলে সরিয়ে নিয়ে যাব। তো এরা এদিকে মডিউল সাজাতে ব্যস্ত, ওদিকে মারিয়ার দিকে একটা পরজীবী আসতেছে। তো মারিয়া মরল ঠিক তখনই জেনিয়ার গুলিতে পরজীবীটি মরে যায়। জেনিয়া তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, তোমার ড্যাড কোথায়? মারিয়া কোনো জবাব না দিয়ে হাওমাও করে কেঁদে ওঠে। এমন সময় সেই প্রাণীটি আবার এই এরিয়ার দিকে চলে আসে। এটা দেখে এরিক ও ইউহানি তাড়াহুড়ো করে সেই মডিউল নিয়ে এখান থেকে কোনো রকমে বের হয় ও একটা স্পিড বোটে ওঠার প্রস্তুতি শুরু করে। প্ল্যান হলো মডিউলটা নিয়ে সাগরের মাঝে যাবে এবং মাছ সাগরে মডিউলটা চালু করবে, যাতে শব্দের টানে প্রাণীটি এই ফার্ম ছেড়ে মাছ সাগরের দিকে চলে আসে। তো প্ল্যান মতো এরিক সব রেডি করে এখন স্পিড বোটে উঠবে। ইউহানি বলে ওঠে, আশা করি তুমি এখানে সবার খেয়াল রাখবে, সাথে নিজেরও। এই বলে ইউহানি এরিককে এই বিপদে ফেলবে না জন্য একাই স্পিডবোট নিয়ে টান দেয়। তো চলতে চলতে একদম মাছ সাগরের নিরিবিলি একটা জায়গায় এসে থামে। তারপর একদম হাই ফ্রিকোয়েন্সিতে সেট করা মডিউলটা অন করেই পানিতে ফেলে দেয়। এরপর তো ইউহানি অধীর আগ্রহে চারিপাশে দেখতেছে আর প্রাণীগুলো শব্দের টানে এদিকে আসছে কিনা বোঝার চেষ্টা করতেছে, কিন্তু না, অনেক সময় হয়ে যাচ্ছে বাট প্রাণীগুলো আসার কোনো নামই নিচ্ছে না। তার মানে কি এই বুদ্ধিটা ফেল করলো? এমন সময় পানিতে কিসের যেন ঢেউ দেখা যায়। ইউহানি নিচু হয়ে সেটা বোঝার চেষ্টা করছে, ঠিক তখনই তো ইউহানি পানির নিচ থেকে উপরে উঠতে উঠতে একটা সময় অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে ফেলে। আর সিন কাট হয়ে পানির উপরে আসলে দেখি মারিয়া তার মাকেও এরিককে সাথে নিয়ে ইউহানির খোঁজে এসেছে। তো দূরে ইউহানির বোট দেখতে পাই, বাট বোট ফাঁকা। এটা দেখে এরিক নিজের জানের পরোয়া না করে দুম করে পানিতে ঝাঁপ দেয়। তো একটু দূরে একটা নৌকার মাঝিকে দেখে মারিয়া চিল্লিয়ে বলে, আঙ্কেল আপনি কি এখানে একটা মেয়েকে দেখেছেন? নৌকা চালক তখন নৌকাটা ঘোরালে নৌকাতে ইউহানিকে পড়ে থাকতে দেখে সবাই থমকে যায়। এরিক তাড়াহুড়ো করে সেই নৌকাতে উঠে পড়ে। এরপর তো ইউহানের মৃত্যুতে সবাই এভাবে অঝরে কাঁদতে থাকে। আর সিন এই ঘটনার 1 বছর পর চলে আসলে দেখি পুরো একদম নিস্তব্ধ সগ্নে ফিওর্ডে একটা নৌকা ভাসতেছে। নৌকাতে একটা মেয়ে আছে, মেয়েটি আর কেউ নয়, এটা মারিয়া। মারিয়া বলতেছে, ইউহানি আন্টি তোমার একটা কথা আমার আজও মনে আছে।
তুমি বলেছিলে সমুদ্রের মাত্র 5% রহস্য মানুষ আবিষ্কার করতে পেরেছে, আর তার পিছনে নাকি একটা কারণও আছে। সমুদ্রের বিষয়ে জানার আগ্রহ নাকি এতটুকুই নিরাপদ, কিন্তু তোমার যেমন সাগর নিয়ে জানার আগ্রহের সীমানা ছিল না, আমারও ঠিক তাই। আমাকে সাগর সম্পর্কে আরো অনেক কিছু জানতে হবে, সাগরের ভাষা বুঝতে হবে, নয়তো আবার যদি কেউ সাগরকে ধ্বংস করতে লেগে পড়ে তো রক্ষা করব কিভাবে। এই বলে মারিয়া তার নৌকাটা মাঝ সাগরের দিকে চালায়, আর সিন পানির একদম তলদেশে আসলে দেখি যে বিশাল প্রাণীটি মারা গেল না, সেটা একটা বাচ্চা দিয়েছিল, যা এখন সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? আমার থেকে অনেক বাজে কোয়ালিটির ভিডিও বানাই, তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার, অথচ আমার চ্যানেলে না সেই হারে সাবস্ক্রাইবার বাড়তেছে না সেই হারে ভিউ পাচ্ছি, আর এদিকে আপনি সাবস্ক্রাইব না করে নিয়মিত লুকিয়ে ভিডিও দেখে দৌড় দিচ্ছেন। প্লিজ আমার পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করে নেন, পারলে ভিডিওতে লাইক কমেন্ট করে উৎসাহ দেন, এতে ভালো লাগে। আর হ্যাঁ, আমি ফিল্মি আপু ফেসবুক পেজেও ভিডিও আপলোড করি, তাই আজকেই আমার ফেসবুক পেজটি ফলো করে নিন, তাহলে ফেসবুকেও আমার ভিডিও দেখতে পারবেন। ফেসবুকে ফিল্মি আপু লিখে সার্চ করলেও পাবেন, আবার কমেন্টে পেজের লিঙ্কও দিয়ে রেখেছি। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।